আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাকাবে না? আচ্ছা, তাকেও না। শোনো, আজ আমার অনেক কিছু বলার আছে। অনেক দিন কারো সাথে এভাবে মন খুলে কথা বলিনি। সব সময় নিজের অনুভূতি আটকে রাখতে পছন্দ করতাম। অথচ দেখো, তুমি এলে, এক কিশোরী মেয়ের কারণে 24 বছরের সকল নিয়ম কেমন উল্টে পাল্টে গেল। আমাকে কেড়ে নিলে আমার থেকে। গত এক সপ্তাহ শুধু নিজের সাথে যুদ্ধ করেছি। তুমি অনেক ছোট, অনুভূতি বোঝো না, নিজেকে এসব বলে বাধা দিতে চেয়েছি। আমি পারিনি। শত চেষ্টা করেও প্রেমে হোঁচট খাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি। আমি স্বইচ্ছায় আত্মসমর্পণ করছি। আমাকে আটক করো, মনে শেকল পরাও, প্রেমের গুলিবর্ষণ করে মনটাকে ঝাঁঝরা করে দাও, তবু আমার হয়ে যাও। আমার সবচেয়ে ভালো বন্ধু হবে, আমার একজন বয়ফ্রেন্ড হবে আভা। আহনাব আভার বন্ধ চোখের পাতায় চুমু খেলো। আভার বোধ হলো চোখে যেন কেউ গোলাপের পাপড়ি ছিটিয়ে হয়েছে। তার স্পর্শে এত শান্তি কেন? আভা ক্রমশ চোখ খুলে চাইল, চোখ রাখলো আহনাবের চোখে। আহনাব এক বুক আশা নিয়ে আভার দিকে চেয়ে আছে। আভা যে প্রেমের আগুনে এতদিন পুড়ে পুড়ে অঙ্গার হয়েছে, আজ আহনাবের চোখে সেই একই দহন লক্ষ্য করছে সে। আহনাবের ঘোলাটে চোখে কিসের যেন কাতরতা, আভাকে না পাওয়ার শঙ্কা। আভা ঠোঁট গলথকরণ করল। আভা লালা দিয়ে ঠোঁট ভেজালো। নিজেকে কিছুটা ধাতস্থ করে আহনাবের গলা জড়িয়ে ধরল। আহনাব আভার কোমরে হাত রেখে সামলালো আভাকে। আভা মুচকি হেসে পরিষ্কার কণ্ঠে বলল, আপনি যা বলবেন তাই হব আমি। আমাকে আপনার বানিয়ে নিন। সোনা যেভাবে পুড়িয়ে খাঁটি করে, আমাকে এভাবে খাঁটি করে তুলুন, তবু আপনি আমার হয়ে যান। আজ দুজনের ঠোঁটে প্রাপ্তির হাসি। দুজনেই যেন বিশ্ব জয় করেছে। সুখের হাসি দেখে রাতের বৃষ্টি হাসল। আকাশ গান গেয়ে উঠল। বাতাস নেচে উঠে শীতল হাওয়া ছুঁয়ে দিল দুজনের গায়ে। আহনাব আভার কপালে কপাল ঠেকালো, মৃদু কণ্ঠে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে তোমার? লাগুক, একটু ঠান্ডা লাগলে কিচ্ছু হয় না। হাঁচি হবে, জ্বর হবে, হোক, আপনাকে পেয়ে গেলে সব পালিয়ে যাবে। আমি কি ওষুধ? আপনি আমার মনের ঔষধ। আহনাব মৃদু হাসে। এমনি এমনি বাচ্চা বলি না তোমাকে, তুমি আসলে একটা বাচ্চা। কথাবার্তা এখনো বাচ্চাদের মতো। বাচ্চা নই, শুধু আপনি সামনে থাকলে বাচ্চা হয়ে যায়। ইচ্ছে করে নয়, কেমন করে যেন হয়ে যায়। এই বাচ্চা, মনে এত প্রেম আসে কোথা থেকে? আপনি শিখিয়েছেন। আমি নই, বরং তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। আচ্ছা, আমরা দুজন দুজনকে শিখিয়েছি। এবার ঠিক আছে। ঘড়ির কাঁটা ৮টায় এসে থামলে আহনাবের ফোন অ্যালার্ম বেজে ওঠে। আভা আহনাবের থেকে সরে আসে। আহনাব মোবাইল বের করে। ও শিট! বৃষ্টিতে ভিজে মোবাইলের অবস্থা খুব নাজেহাল। ভিজে অর্ধেক ডিসপ্লে চলে গেছে। মোবাইল খুব কষ্টে এখনো কাজ করছে। অ্যালার্ম দিয়ে জানিয়ে দিচ্ছে আহনাবের আগামীকাল আইটেম। এখন পড়তে না বসলেই নির্ঘাত কালকে পরীক্ষা খারাপ হবে। মেডিকেল আহনাবের রেজাল্ট বরাবরই প্রশংসনীয়। পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ আহনাব পছন্দ করে না। আহনাব মোবাইলের পানি হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলো। যে কোনো সময় মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। বৃষ্টি থেমে গেছে। আভা মন খারাপ করে বলল, মোবাইল তো নষ্ট হয়ে গেছে এখন। আহনাব সুন্দর হাসল। আভার দিকে চেয়ে বলল, আরেকটা কিনে ফেলবো, এটা বাদ দাও। চলো তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। অনেক রাত হয়ে গেছে। তোমার মা চিন্তা করবেন। কি বলে বেরিয়েছো? বান্ধবীর বাসায় নোট আনতে গিয়েছি। আভা খিলখিলিয়ে হেসে ওঠে, যেন খুব মজার কথা বলেছে সে। আহনাব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল, 24 বছরের দামড়া ছেলে হয়ে এখনো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হচ্ছে। ব্যাড লাক। সমবয়সী হলে এত কষ্ট করতে হতো না, দুজনেই ম্যাচিওর থাকতাম। আহনাব একটু অন্যমনস্ক ছিল, তাই কথাটা খুব একটা ভেবে বলেনি। কিন্তু আহনাবের কথায় আভার দিলে মোচড় দিয়ে উঠল। আহনাবের কি এই সম্পর্ক নিয়ে আফসোস হচ্ছে? আভা আহনাবকে পিছু ফেলে হাঁটতে শুরু করলো। আহনাব বোকা বনে গেল। কি হয়েছে ধরতে পারল না।
মস্তিষ্কে চাপ প্রদান করলো। মনে পড়লো সে একটু আগে কি বলেছে। মুচকি হাসলো, পেছন থেকে চিৎকার করে জানালো, ওহে মেয়ে, আমার শুধু তোমাতেই চলবে। একবার তোমাতে আটকে গেছি, এখন সমবয়সী কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে এনে দিলেও কাজ হবে না। আই এম অল ইয়োর্স। আহনাপের তীব্র স্বীকারোক্তি আকাশ বাতাস আলোড়িত করে তুলল। বাতাসের স্রোতে গা ভাসিয়ে চলে গেল আভার কাছে। আভা হাঁটতে পারল না, এড়িয়ে যেতে পারল না প্রিয় মানুষের প্রবল ভালোবাসা, আদুরে বার্তা। আভা পা টানতে চাইল, চাচ্ছে না আহনাপের কথায় কান দিতে, অথচ পারল না, আটকে রইল। জমে গেল পা দুখানা। আহনাপ আভার পাশে এসে দাঁড়ালো, আঙ্গুলে আঙ্গুল ছুঁলো, হাতে হাত রাখলো। আহনাপের স্পর্শে আভার হাত বেয়ে ঘাম ছুটে গেল, ভিজল কপাল, নরম গালের একাংশ। আহনাপ মিষ্টি কণ্ঠে শুধালো, রাগ কমেছে? ইস, এমন আদর করে বললে কি আদৌ রাগ করে থাকা যায়? যায় না, একদম যায় না। আভা আহনাপের দিকে রাগ নিয়ে চাইল, দু একটা কথা শোনাতে চাইল, পারল না। আহনাপ বড্ড অসহায় চোখে চেয়ে আছে আভার দিকে। আভা কিছুক্ষণ থম মেরে রইল, অতপর ফিক করে হেসে আহনাপের গাল টেনে দিয়ে বলল, খুব কিউট লাগছে। আহনাপ হাত দিয়ে গাল ঘষে বিরক্ত কণ্ঠে বলল, গাল টানবে না, বাচ্চা না আমি। আভা আহনাপের বাহু দুহাতে জড়িয়ে ধরল, পা উঁচু করে লাফিয়ে হাঁটতে হাঁটতে বলল, জানি 24 বছরের দামড়া ছেলে, যাই হোক আমারই তো। দুজনেই হেসে ওঠে। হাসতে হাসতে আভার চোখের কোণে জল জমে। মেয়েটা অতি সুখে পাগল হয়ে আছে। আভা চোখের পানি মুছে নিল, বলল, আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে আজ, হাসতে হাসতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। আপনি আমার জীবনে আরো আগে এলেন না কেন? সুখ আরো আগে আমার হাতে ধরা দিল না কেন? এত বছর অপেক্ষা করলেন। আহনাপ নিজের গায়ের জ্যাকেট খুলে আভাকে পরিয়ে দিল। সুন্দর করে দায়িত্বশীল প্রেমিকের ন্যায় জ্যাকেট ফিট করে সরে দাঁড়ালো। আভা বলল, জ্যাকেট কেন? ঠান্ডা লাগছে না তো? আহনাপ মৃদু হাসল, আভার কানের কাছে ঠোঁট এনে ফিসফিসালো, ভিজে গায়ে সব দেখা যাচ্ছে, যা বিয়ের আগে দেখতে চাচ্ছি না তা এখন চোখে পড়ছে। বাকিটা তুমি জানো। জ্যাকেট খুলবে এখন? আভা যেন লজ্জায় মরি মরি, গায়ের জ্যাকেট শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে। অসভ্য। আহনাপ হাসে। কথা বলতে বলতে দুজন আভার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। বাড়িতে চলে এসেছে দেখে আভার মন খারাপ হলো। সে ঠোঁট ফুলে আহনাপের দিকে চেয়ে রইল। আহনাপ আভার গালে হাত রাখলো, বলল, আমরা আবার দেখা করব, ঠিক আছে? মন খারাপ করো না। মন খারাপ করতে চাইছি না, হয়ে যাচ্ছে, কি করব? কিছু করবে না, এখন বাসায় যাবে, হট গোসল করবে, চা খেয়ে পড়তে বসবে। সামনে অ্যাডমিশন, ভালো করে না পড়লে আমার কাছে আসতে পারবে না। আমার সাথে পড়তে হলে ভালো রেজাল্ট করতে হবে। বাসায় যাও, আমি একটু পর ফোন করব। আপনার ফোন তো নষ্ট। আরও একটা বাটন ফোন আছে, সেটা দিয়ে কল করব। আচ্ছা, শুভ বিদায়। জ্যাকেট নিয়ে যাবে? ও, আমি তো জ্যাকেটের কথা ভুলেই গিয়েছিলাম। কি করব, এটা নিয়ে যাই? তোমার মা দেখলে প্রবলেম হবে। তাও ঠিক। আচ্ছা, আপনি জ্যাকেট নিয়ে নিচে দাঁড়াবেন, আমি আমার ঘরের জানালা দিয়ে দড়িতে পলিথিন আটকে নিচে নামবো, আপনি জ্যাকেট পলিথিনে দিয়ে দেবেন। এত কষ্ট কেন? সামান্য জ্যাকেটই তো। তোমার কাছে আরও একটা আছে না? এটাও লাগবে। আহনাপ হাসে। আভার মাথার চুল এলোমেলো করে বলে, বিয়ের পর আমার সব জ্যাকেট তোমায় দিয়ে দিব। আমার সামনে সবসময় জ্যাকেট পরে ঘুরবে, দেখবো তখন কত জ্যাকেট পরতে পারো। ছি, শুধু জ্যাকেট পরে থাকবো কেন? ছি? কি? তোমাকে কি শুধু জ্যাকেট পরে থাকতে বলছি? জামার উপর জ্যাকেট পরবে? বাচ্চা মেয়ে, সারাক্ষণ মাথায় অদ্ভুত চিন্তা। আমি বাচ্চা না। আভা মুখ ফুলায়। আহনাপ হাসে, বলে, আচ্ছা, তুমি বড় বাচ্চা, এখন যাও, 9টা বেজে গেছে, তোমার মা চিন্তা করবেন। আচ্ছা যাই, শুভ বিদায়। গুড বাই। আভা জ্যাকেট খুলে আহনাপের হাতে দেয়, অতপর পেছনে ফিরে এগিয়ে যায় গেটের দিকে। গেটে প্রবেশ করার আগে আরো একবার পেছন ফিরে আহনাপকে দেখে। আহনাপের দৃষ্টি আটকে আভার দিকে। আভা চোখের ইশারায় আরো রোজার বিদায় জানায়।
আহনাব হাসে। মেয়েটা এমন অদ্ভুত কেন? এই যে সে আহনাব ছাড়া আর কিছু বোঝে না। আহনাব দিন বললে আভা সেটাকে দিন মানে, আহনাব রাত বললে আভা রাত মানে। আভা এতটা নির্ভরশীল কেন আহনাবের উপর? এই যুগে এসে একটা মেয়ে অচেনা পুরুষের উপর এত নির্ভরশীল হয়? আদৌ সম্ভব? আহনাবের ভয় হলো, আভার এই বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারবে তো? আহনাবের কিছু হয়ে গেলে আভার কি হবে? মেয়েটা যে পাগল, নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু করে বসবে। আহনাব কি করবে এই অবুঝ মেয়েকে নিয়ে? মেয়েটা কি একটু বুঝবে না? ডক্টর সাহেব, উপর থেকে আভার ফিসফিস চেঁচানো শুনে আহনাবের ধ্যান ভাঙে। আহনাব মাথা তুলে উপরের দিকে চায়। আভা আঙ্গুলের ইশারায় নিচে কিছু একটা দেখাচ্ছে। আহনাব আভার ইশারা অনুসারে নিচে তাকায়। লম্বা দড়িতে একটা পলিথিন ঝুলানো। আহনাব দীর্ঘশ্বাস ছাড়ে। হাতে থাকা ভেজা জ্যাকেট পলিথিনে ঢুকিয়ে দেয়। উপরে চেয়ে হাত নাড়ায়। আভা মুচকি হাসে। দড়ি উপরে ওঠায়, জ্যাকেট হাতে নিয়ে গায়ে চড়ায়। আহনাবের দিকে চেয়ে হাতের ইশারায় বিদায় জানায়। আহনাব মৃদু হেসে বাইকে করে চলে যায়। আভা জ্যাকেট গায়ে শক্ত করে চেপে ধরে। জ্যাকেট থেকে আহনাবের গায়ের গন্ধ ভেসে আসছে। আহনাব সদা যে পারফিউম ব্যবহার করে, জ্যাকেটে সেই পারফিউমের সুঘ্রাণ। আহনাবের পাশে হাঁটলে আভার নাকে তীব্রভাবে লাগে এই পারফিউমের গন্ধ। বিয়ের পর আভা সারাক্ষণ আহনাবের এই পারফিউম ব্যবহার করে বসে থাকবে। তাহলে আভার বোধ হবে আহনাব আভার পাশেই আছে, ছুঁয়ে দিচ্ছে, ভালোবাসছে। আভার আর একা একা লাগবে না। আহনাবকে আভা জিজ্ঞেস করবে সে কোন পারফিউম ব্যবহার করে, এত সুঘ্রাণ কোন পারফিউমে আছে। আভা তাহলে এখন থেকে সেই পারফিউম ব্যবহার করবে। আভা গায়ের জ্যাকেট নাকের সামনে উঁচু করে ঘ্রাণ শুকলো। উফ, নাকের কাছে যেন সুরসুরি লাগছে। আভা জ্যাকেট চেপে ধরে বারান্দা থেকে কক্ষে প্রবেশ করলো। জ্যাকেট হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে আলমারিতে লুকিয়ে রাখলো। সাজেকে দেওয়া আহনাবের সেই জ্যাকেটটাও সেখানে রাখা। এখন থেকে আভা আলমারিতে এই লুকানো জায়গার নাম দিল প্রেম সিন্ধুক। এখন থেকে এই জায়গায় আভা প্রেম জমাবে, বিন্দু বিন্দু করে প্রেম জমিয়ে রাখবে। বিন্দু বিন্দু থেকে সাগর তৈরি হয়, তাহলে একদিন এই প্রেমগুলো জমে প্রেমের সাগর তৈরি হবে। আভা এই প্রেমের সাগরের সাঁতরে বেড়াবে। ইস, এত আনন্দ কোথায় রাখবে আভা? বুকের ভেতর পুষবে কি? রাত থেকে আহনাবের প্রচণ্ড সর্দি জ্বর। চেহারার দিকে তাকানো যাচ্ছে না। নাকের পাটা লাল টকটকে, ফর্সা গরনে লালের আভাস বেশ চোখে পড়ছে। আহনাবের মা ছেলের অসুস্থতায় বেশ ব্যস্ত আছেন। এই গরম পানি করে দেন, এই ভাব দেওয়ান, ওষুধপত্র ঠিকমতো খাচ্ছে কিনা খেয়াল রাখছেন। একা হাতে সবকিছু সামলে হাঁপিয়ে উঠছেন তিনি। আহনাবের মাথায় জ্বরপট্টি দিচ্ছেন। আহনাবের চোখ বুঝে, তীর তীর করে কাঁপছে রক্তিম রঙের ঠোঁট। কপালে হাত রাখা যাচ্ছে না, বোধ করে পুড়ে যাবে হাত। জ্বরের মাত্রা সময়ের তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আহনাবের মা চোখের জল মোছেন। টাওয়াল আবারও পানিতে ভিজিয়ে আহনাবের কপালে রাখেন। একে একে মা সুলভ অভিযোগ করেন। বৃষ্টির পানি সহ্য হয় না তো ভিজেছিস কেন? সব সময় তোর বাড়াবাড়ি। জানিস, এক ফোঁটা পানি মাথায় পড়লে তোর সর্দি হয়, জ্বরে গা পুড়ে যায়, তবুও বেখেয়ালি সব সময়। তোর বাবা এসব দায়িত্ব থেকে ছুটি নিয়ে ভালো আছেন, আমার হয়েছে যত জ্বালা। দেখি, থার্মোমিটার মুখে রাখতে দে। আহনাব মৃদু হা করে। আহনাবের মা মিসেস শেখ আহনাবের মুখে থার্মোমিটার রেখে পারদ পর্যবেক্ষণ করেন। 102 ডিগ্রি জ্বর। জ্বর কমছে না কেন? ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, শুকিয়ে একটু হয়ে আছে। ইস, আহনাবের মা চোখের জল মুছতে ব্যস্ত। আবারও ঔষধ বের করে আহনাবকে ধরে খাওয়ালেন। আহনাব মায়ের ব্যস্ততা দেখে বিড়বিড় করলো, আমি ঠিক হয়ে যাব, খামোখা ব্যস্ত হচ্ছ। হ্যাঁ, আমি যা করি সব তো তোর কাছে খামোখাই মনে হয়। চুপ করে বসে থাক, আর একটাও কথা বলবি না, বাজে ছেলে। আহনাবের আর উত্তর দেওয়ার শক্তি নেই। সে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে, ঘুম আসছে না। সারা গায়ে অসহ্য এক ব্যথা কিলবিল করছে। আহনাবের মা বলেন, বাবা মাথায় হাত বুলিয়ে দেয়, একটু ঘুমা। আহনাব মাথা নাড়ায়। আহনাবের মা মাথায় বিলি কেটে দেন।
আহনাপের ঘন চুলে মায়ের হাত যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আহনাপের মা মনের সুখে ছেলের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। মায়ের হাতের জাদু আছে। এই যে আহনাপের দু চোখ ঘুমে নেমে এলো। কেন এলো? মায়ের হাতের জাদুর জন্যে নিশ্চয়ই। যার মা জীবিত আছেন সে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার কাছে জাগতিক সকল সুখ আছে, শান্তি আছে। মা হলেন জগতের সবচেয়ে বড় সম্পদ। আভা পড়ছে। বৃষ্টিতে ভিজে তার অবস্থাও খুব একটা ভালো নেই। একটু পর পর হাঁচি দিচ্ছে। আভার মা মেয়ের টেবিলে গরম দুধ রাখলেন, বললেন, বৃষ্টি দেখেছিস তো ভিজছিস কেন? তারাদের বাসায় ছাতা ছিল না? বাসা থেকে ছাতা নিয়ে বেরোলেই তো পারতিস। সব সময় তোর বাড়াবাড়ি। নে, গরম গরম দুধ খা, শরীর ভালো লাগবে, খেয়ে পড়। আভা ঠোঁট উল্টে মায়ের দিকে চাইল। আভার মা গরম চোখে মেয়ের দিকে চেয়ে আছেন। আভা ঠোক গলধকরণ করলো। চুপচাপ দুধের গ্লাস হাতে নিয়ে খেতে লাগলো। আভার মা বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। আভা খালি গ্লাস টেবিলে রাখলো। আর চোখে সেলফোনের দিকে চাইল। না, এখনো আহনাপের কোনো কল আসেনি। সে কি বাসায় পৌঁছিয়েছে? কোনো কাজে আটকে গেছে। বলেছে তো বাসায় গিয়ে কল করবে, অথচ এখনো আভা ফোন হাতে নিল। আহনাপ কল করেনি তো কি হয়েছে? আভা করবে। দুজনের একজনকে সব সময় এগিয়ে থাকতে হবে। আভা কল করলো আহনাপের নাম্বারে। দুবার রিং বাজতেই কল রিসিভ হলো। আভা বলল, হ্যালো। হ্যালো, কে? মেয়েলি কণ্ঠ শুনে আভা চমকে গেল। আহনাপের মোবাইল কার কাছে? আমি আহনাপের মা। আহনাপ ঘুমাচ্ছে, পরে কল করো। জি আচ্ছা। আভার বুক ধুকপুক করতে শুরু করলো। আহনাপের মুখে তার মায়ের কথা শুনলো এই প্রথম। ওনার কণ্ঠ শুনলো। কণ্ঠ শুনে মনে হচ্ছে বেশ আভিজাত্যপূর্ণ মহিলা। কণ্ঠে যেন মধু ছেটানো। এত সুন্দর করে কথা বলেন। ইস! তোমার নাম কি? জি। তোমার নাম কি? আভা চিন্তায় পড়ে গেল। এখন কি উত্তর দিবে? নিজের নাম বলে ফেলবে? না, আভার নাম আহনাপের মা আহনাপের মুখেই শুনবে। আভা বলবে না। আভা বলল, চিত্রা আনহাফের বন্ধু। আচ্ছা, চিত্রা কেমন আছো? ভালো, আপনি? ভালো। আহনাফের জ্বর উঠেছে, মাত্রই ঘুমিয়েছে, পরে কথা বলবো তোমার সাথে। রাখি মা। আনহাফের জ্বর? আভার বুক ধরাস করে ওঠে। আহনাপের মা বলেন, হ্যাঁ, আজ রাতে কোথা থেকে বৃষ্টিতে ভিজে বাসায় এসেছে, এখন জ্বরে গা পড়ে যাচ্ছে। তোমাদের সাথে ছিল নাকি? আবার হ্যাঁ। একটু বলবে ওকে বৃষ্টিতে যেন না ভিজে। দেখো না, একটু ভিজেই মুখের দিকে তাকানো যাচ্ছে না। একটু বলবে কেমন? ঠিক আছে, বলবো আমি, চিন্তা করবেন না। রাখি এখন, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আভা ফোন কেটে থম মেরে বসে রইল। খুব তো বলেছে তার বৃষ্টিতে ভিজলে কিছু হয় না, কিন্তু নিজেই বৃষ্টি সহ্য করতে পারে না। আভাকে বলে আভা নাকি অসুস্থ হবে। আভার বুকের ভেতর খচখচ করতে লাগলো। সে অসুস্থ ভাবলে বুকে মোচড় দিয়ে ওঠে। কি করা যায়? ওর বাসায় গিয়ে একবার দেখে আসবে কি? না না, আহনাপের মা সন্দেহ করবেন। কি করব? আহনাপের বন্ধুদের বলবে কি? না না, আহনাপের বন্ধুরা এখনো ওদের সম্পর্কের কথা জানে না। আহনাপ যতদিন ওদেরকে আভা সম্পর্কে না জানায়, আভা কিছু বলতে পারবে না। খারাপ দেখাবে সেটা। আভা চিন্তা করে অস্থির হয়ে পড়ল, অথচ উপায় খুঁজে পেল না। আভা চুপ করে কতক্ষণ ভাবল। মাথায় এলো কামরুলের কথা। আভা কামরুলকে কল দিল। হ্যালো আভা, কেমন আছো? ভালো। কামরুল ভাই, তুমি? ভালো। তোমার নাম্বার আমি কিন্তু আহনাফকে দেইনি। সেটা জানি ভাইয়া, একটা ফেভার দরকার ছিল। হ্যাঁ বলো। আনহাফের বাসায় একটু যাবে? কেন, কি হয়েছে? ও অসুস্থ। কি অসুস্থ? জ্বর হয়েছে। কিভাবে, কখন? আমি তো জানি না। আজ রাতে বৃষ্টিতে ভেজার কারণে। বৃষ্টি? আহনাফের বৃষ্টি সহ্য হয় না তো, সঙ্গে সঙ্গে জ্বর ওঠে। কিভাবে ভিজলো? তোমার সাথে? না না, আমার সাথে না, ওর সাথে তো আমার যোগাযোগ নেই। কামরুল মৃদু হাসল, কৌতুক করে বলল, আচ্ছা, বিশ্বাস করলাম। আপনি কি যাবেন ওর বাসায়? হ্যাঁ, আমি রওনা দিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি, ওরা সবাই যাবে। ভাইয়া, একটা সাহায্যের দরকার ছিল। হ্যাঁ বলো। আমি কিছু রান্না করে দিতাম ওর জন্য। জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়ে বোধহয় গেছে, টক কিছু রেঁধে দিতাম।
আচ্ছা, আমি তোমার বাসার নিচে আসবো, তুমি টিফিন নিয়ে নিচে নেমে যেও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এখন রাখি। ভাইয়া আরও একটা সাহায্য। হ্যাঁ বলো। ভাইয়া, আনহাপের বন্ধুরা যেন জানে না আমাদের ব্যাপারে, ম্যানেজ করবেন একটু। আচ্ছা, জানবে না, ভরসা রাখো। রাখি এখন। গুড বাই। কলিং বেল বেজে উঠল। খানিক পর আহনাপের মা এসে দরজা খুলে দিলেন। কামরুল, চিত্রা, দিহান ও বাঁধন একসঙ্গে সালাম করল। আহনাপের মা মিসেস শেখ হাসি মুখে সালামের উত্তর দিয়ে সবাইকে ঘরে প্রবেশ করালেন। আহনাপের মা বলেন, এত রাতে তোমরা? কামরুল উত্তর দিল, আহনাফের জ্বর শুনে এসেছি। ভালো করেছো, আহনাফ ঘরে আছে, চলে যাও। বলার সঙ্গে সঙ্গে চিত্রা এক প্রকার দৌড়ে গেল আহনাপের ঘরে। আহনাপের মা সেদিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকলেন। চিত্রার এহেন কাজে সবাই কিছুটা বিব্রত হলো। দিহান বলল, আসলে চিত্রা। আহনাপের মা আটকে দিলেন, বললেন, থাক, কৈফত দিতে হবে না, আহনাফের ঘরে যেতে পারো তোমরা। কামরুল বলল। ধন্যবাদ আন্টি। সবাই দরজা ঠেলে আহনাপের ঘরে ঢুকলো। বিছানার উপর অবসন্ন দেহে শুয়ে আছে আহনাপ, কপালে জরপট্টি রাখা। চিত্রা আহনাপের চুলে হাত বুলিয়ে কথা বলার চেষ্টা করছে। আহনাপ দু একবার উত্তর দিলেও এখন আর কথা বলছে না। কথা বলার শক্তি ওর মধ্যে আর একটুও অবশিষ্ট নেই। সবাই আহনাপের পাশে বিছানায় বসলো। আহনাপ বন্ধুদের দেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। চিত্রা দ্রুত বলল, দাঁড়া, আমি ধরছি। চিত্রা আহনাবকে ধরে উঠে বসালো। পিঠের পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসলো আহনাব। ক্লান্ত চোখে সবাইকে নিরীক্ষণ করে বলল, কি ব্যাপার, সব একসাথে? দিহান আহনাবের পায়ে আঙ্গুল খোঁচা দিয়ে বলল, শুনলাম বৃষ্টিতে ভিজে তুমি নাকি আল্লাহ পেয়ে গেছো, তাই ভাবলাম পেয়ারা গাছকে দেখতে আসি একটু। তা মাম্মা, কার সাথে ভিজলা আমাদের জানাও, আমরাও একটু শুনি রোমান্টিক রোমান্টিক খোলাখুলি। চিত্রার বুক জ্বলে উঠল। আভা কি আবার আহনাবের জীবনে এসেছে? দিহান অনুমানের ভিত্তিতে ভুল কিছু বলেনি, নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পেরেছে। চিত্রা কাতর চোখে চেয়ে আছে আহনাপের দিকে। নাবোধক উত্তর শোনার জন্যে তার হৃদয় ব্যাকুল। আহনাপ ভ্রুকুচকে চাইল, কোনো প্রকার উত্তর দিতে না পেরে দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোদের মাথা, কার সাথে ভিজবো? বাইকে বাসায় আসার সময় ভিজেছি। চিত্রার বুকে পানি এলো, ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ল। যাক, আভা ছিল না। কামরুল বলল, কিছু খেয়েছিস? আহনাব মৃদু কণ্ঠে বলল, মা ফল কেটে দিয়েছিল। ভাত খাবি? ভাতের কথা শুনে আহনাবের পেট গুলিয়ে আসতে লাগলো। মুখের ভেতর টক স্বাদ অনুভব করতে লাগলো। বলল, না। স্পেশাল তরকারি আছে। স্পেশাল মানে? আহনাবের বিরক্ত প্রশ্ন। কামরুল হাসল। আহনাবের কানের কাছে বিড়বিড় করে শোনালো, আভা টমেটোর তরকারি রেঁধে পাঠিয়েছে, এবারেও কি খাবি না? আহনাবের চক্ষু বিশাল আকার ধারণ করলো। ক্লান্তিতে অবসন্ন দেহ ঝরঝরে হলো। আভা রান্না করে পাঠিয়েছে, অর্থাৎ আভা জানে আহনাব অসুস্থ। শিট, আহনাবের কল করার কথা ছিল। অসুস্থতার কারণে মোবাইল হাতে নেওয়ার শক্তি হয়নি। নিশ্চয়ই আভা অপেক্ষা করেছে। আহনাবের কল না পেয়ে নিজেই কল দিয়েছে। কে রিসিভ করেছে? মা। মা আবার চিনে ফেলেনি তো? মাকে এখনই সব বলার সময় হয়নি। সময় হলে আহনাব নিজে জানাবে তার মা বাবাকে, কিন্তু এখন না। বাঁধন কিছুক্ষণ সন্দেহবাতিক চোখে কামরুল ও আহনাবকে দেখে গেল। অতপর কামরুলের পিঠে ভয়ানক এক থাবা বসিয়ে বলল, ওই বেটা, কানে কানে কি কস? আমাকেও কইলে বউ ভাইকা যাইব তোর। আহনাবের সকল বন্ধুরা সব সময় খাঁটি শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু যখন তাদের রাগ ওঠে কিংবা মজা করতে ইচ্ছে হয় তখন সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে। বাঁধনের এখন রাগ উঠছে নাকি মজা করছে বোঝা মুশকিল। কামরুল পিঠে হাত ঘষে ব্যথাতুর কণ্ঠে বলল, হাত না দানব, আমার বউ ভাগার আগে আমি তোর বউকে ভাগেই নিয়ে যাব। শালা, হাত চলে কেন তো? বাঁধন আরও একটা ঘা বসালো কামরুলের পিঠে। চিত্রা বাঁধনকে আটকালো, বলল,
মারামারি করার সময় না এখন। আহনাফ অসুস্থ, দেখছিস না? ওকে খাওয়াতে হবে কিছু। কামরুল সোজা হয়ে বসল। একের পর এক থাপ্পড় খাবার দরুন পিঠ বেঁকে আসছে তার। কামরুল গলা কেশে বলল, ওয়েট, আমি টিফিনে খাবার এনেছি। চিত্রা ভ্রুকুচকে বলল, তুই রেঁধেছিস? আর না, হোটেল থেকে আনিয়েছি। দিহান চিত্রার মাথায় চাটা দিল। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মাথা ঘষে দিহানের দিকে চাইল। দিহান বলল, এই প্রশ্ন কেন করিস? তোর প্রশ্ন শুনে আহনাপের পেট ভরবে, চুপ করে বসে থাক। কামরুল রুদ্ধশ্বাস ফেলল। টিফিন খুলে একে একে তরকারি আর ভাত বের করলো। তরকারির ঘ্রাণে ঘর মোমো করতে লাগলো। দিহান বলল, ভাই, কেমন হোটেল থেকে খাবার এনেছিস, এত সুন্দর গ্রান? কামরুল আর চোখে আহনাপের দিকে চেয়ে হেসে বলল, আহনাফের পার্সোনাল হোটেল। সবাই অবাক হলো। আহনাপ অস্বস্তিতে পড়ে গেল। কামরুলের মাথায় চাটা দিয়ে বলল, বেশি কথা না বলে খাবার সার্ভ কর। কামরুল মাথায় হাত ঘষে বলল, করতেছি তো, মারুস কেন? বাঁধন ভ্রু বাঁকালো, বলল, ওয়েট, কামরুল, আহনাফের পার্সোনাল হোটেল মানে? কামরুল দ্বিধায় পড়ে গেল। মজা করতে গিয়ে কি থেকে কি বলে ফেলল। পরিস্থিতি স্বাভাবিক করতে আহনাপ বলল, আমার প্রিয় হোটেল বুঝিয়েছে, নূর দাদির হোটেলে তরকারি এসব। দিহান ওহ বলে টানা স্বর তুলল। বাঁধন বলল, তাই বলি এত ঘ্রাণ কেন? নূর দাদুর হাত ছাড়া কারো রান্নার এত ঘ্রাণ আসে না। আমারও খেতে ইচ্ছে করছে। কামরুল বলল, আহনাফ খেয়ে তরকারি থাকলে খাবি। টমেটো দিয়ে মাছ আর ভাত প্লেটে রেখে আহনাপের দিকে এগিয়ে দিল। আহনাপ লোকমা নিয়ে নিচের মুখে তুলল। প্রথম খাবার মুখে দিয়ে চোখ বুজে ফেলল। প্রিয়তমার হাতের রান্নার সকল প্রেমিকের কাছেই কি অমৃত মনে হয়? এত সুস্বাদু খাবার মায়ের পরে আহনাপই প্রথম খেল। আহনাপ খাবার চিবুতে চিবুতে বন্ধুদের দিকে চাইল। সবাই মুগ্ধ চোখে আহনাপের খাওয়া দেখছে। আহনাপের মা দরজা থেকে আহনাপকে খেতে দেখে শান্তি পেলেন। রাত ভোর মুখে কিছু তোলেনি ছেলেটা। দুটুকরো আপেল জোর করে খাওয়াতে পারলেও আর কিছু মুখে দিতে পারেননি। এখন এত মজা করে ভাত খাচ্ছে দেখে আহনাপের মায়ের বুকে পানি এলো। আহনাপ আরো এক লোকমা তৈরি করে চিত্রার মুখে এগিয়ে দিল। চিত্রা খুশিতে পাগল হলো। আহনাপের হাত থেকে লোকমা মুখে নিয়ে সুখী মনে চিবুতে লাগলো। একে একে আহনাপ নিচের হাতে বাঁধন কামরুল আর দিহানকেও খাইয়ে দিল। মিলেমিশে সবাই আহনাপের হাতে ভাত খেলো। বন্ধুদের সাথে থেকে আহনাপের জ্বর কোথায় যেন পালিয়ে গেল। সুখী সুখী হাসছে আহনাপ। বন্ধুদের এমন মিল দেখে আহনাপের মায়ের চোখে জল ভরে। মনে পড়ে যায় নিজের এক বন্ধু গোষ্ঠীর কথা। একসময় এমনই এক দৃশ্যের সৃষ্টি তিনিও করেছিলেন। ছেলের আচরণে নিজেকে দেখতে পাচ্ছেন মিসেস শেখ। রাত 2:10। সারা পাড়া চুপ। রাতের আধারে ঢাকা ধরণী। নিস্তব্ধ ঘরে নিঃশ্বাসের শব্দ অবধি শোনা যাচ্ছে। পড়ার টেবিলে বসে রয়েছে আভা। সশব্দে সাধারণ জ্ঞান মুখস্থ করছে। রাতে নিশ্চুপ অবস্থায় পড়া ভালো হয় আভার। আহনাবের কড়া নজরদারির কারণে আভার আরো ভালো করে পড়াশোনা করতে হয়। আভা হামি ছাড়ে। বড্ড ঘুম পাচ্ছে। ইচ্ছে করছে বিছানায় এখনই লুটিয়ে পড়তে, কিন্তু পড়া বাকি এখনো। কি করবে? আভা ফোন বের করলো। আহনাবের 2টো মেসেজ এসেছে। পড়ছো? কল করব? আভা হেসে ফেলল। কদিন ধরে আহনাবের সাথে পড়াশোনা ছাড়া আর কিছু নিয়ে কথা হয় না তার। আভা চাই আহনাব আগের ন্যায় বেহায়া কথা বলুক, দুষ্টু হোক, অথচ আহনাব সেসব কিছুই করে না। সারাক্ষণ শিক্ষকদের ন্যায় আভার পড়া নিয়ে পড়ে থাকে। খারাপ লোক। আভা কল দিল আহনাবের নাম্বারে। আহনাব কল কেটে দিল। 1 মিনিট পর নিচে কল ঘোরালো। কল কাটলেন কেন? আমার মোবাইলের টাকা ছিল। আহনাব উত্তর দিল, একজন কল করলেই হলো। পড়াশোনা কেমন যাচ্ছে? আভা ঠোঁট উল্টে বলল, পড়াশোনা ছাড়া আর কিছু বোঝেন না আপনি? সারাক্ষণ শুধু পড়া আর পড়া। আহনাব মৃদু হাসে, বলে আপাত অর্থে না। খারাপ লোক। ভিডিও কলে আসো এখন? আচ্ছা। আভা কল কেটে ভিডিও কল দেয় আহনাবকে। আহনাব কল ধরে। আহনাব পড়ার টেবিলে বসে রয়েছে। টেবিলের একপাশে মোবাইল হেলান দিয়ে রাখা।
টেবিলের সবখানে ছড়িয়ে আছে বই আর বই। এক একটা বইয়ের আকার বিশাল থেকে বিশাল। আভা চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে শুধালো, এত বড় বই কখন পড়েন এসব? আহনাব ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, মেডিকেলে সব বই এমন, কিছু করার নেই, পড়তে হয়। আভা ভয় পেয়ে বলল, এসব বই দেখে আমার মেডিকেল পড়ার ইচ্ছে মাটি হয়ে গেছে। আহনাব ভ্রুকুচকে তাকালো, বলল, বাজে কথা বলবে না। জীবনে কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হয়। তুমি তো বলেছিলে কষ্ট ছাড়া কিছু পেয়ে গেলে তার মূল্য ফিকে হয়ে যায়। এখন নিজেই পিছিয়ে যাচ্ছ। আভা মন দিয়ে শুনে আহনাবের কথা। মনে পড়ে বাবা মায়ের তাকে নিয়ে স্বপ্ন দেখার কথা। বাবার ইচ্ছে আভা যেন দেশের সেরা মেডিকেলে পড়ে খুব ভালো ডাক্তার হয়। আভাকে এভাবে হেরে গেলে চলবে না, জিততে হবে। আহনাব বলল, আজ কি কি পড়লে সব একে একে বলো। আভা বিরক্ত হলো, বলল, আমি এখন পড়া নিয়ে কিছু বলতে চাইছি না, আমি এখন অন্য কথা বলবো। আহনাব ভ্রুকুচকে বলল, পাগলামি করবে না, এখন প্রেম করার সময় না। বই বের করো। না, বই বের করব না। আভার নাছর বান্দা উত্তর। আহনাব চোখে উল্টে মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, পড়ার ব্যাপারে সিরিয়াস হতে হবে আভা। এভাবে পড়লে ডাক্তার হতে পারবে না। আপনি অযথাই চিন্তা করছেন, আমি সব সময় পড়া ফাঁকি দিই না।